প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আরোহের প্রকারভেদ নিয়ে। আরোহকে কত ভাগে ভাগ করা হয়, আরোহের সংজ্ঞা ইত্যাদি বিষয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা গত ক্লাসে যা যা আলোচনা করেছিলাম তার একটা সংক্ষিপ্ত সার নিয়ে শুরু করি। আমরা বলছিলাম যে আরোহের প্রকারভেদ এই অধ্যায়ের মধ্যে আমরা কিছু নতুন শব্দ পাবো, যেমন আরোহমূলক লম্ফ, প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ, বৈজ্ঞানিক আরোহ, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি, কার্যকারণ নিয়ম ইত্যাদি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে লেখা আছে। তারপরে আমরা আলোচনা করেছিলাম আরোহের সংজ্ঞা। আরোহ অনুমানের সংজ্ঞায় আমরা কি বলছিলাম, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্ত নিরীক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় আরোহ অনুমান। তারপরে আমরা একটি দৃষ্টান্ত দিয়েছিলাম আরোহের, যে করিম হয় মরণশীল, রফিক হয় মরণশীল, শফিক হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে একটি আরোহের উদাহরণ, এই উদাহরণের মধ্যে আমরা যে জিনিসটি সব থেকে বেশি লক্ষণীয় বা খেয়াল করার বিষয় সেটি হচ্ছে এই আরোহের যে প্রধান বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ, যার কথা আমরা বলছিলাম। এই আরোহমূলক লম্ফের উপস্থিতির উপর ভিত্তি করে আমরা দেখেছি যে পরবর্তীতে এই যে আমরা আরোহের দুটো ভাগ পেলাম, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। বলা হচ্ছে যে আরোহের যে প্রধানতম বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ, এই বৈশিষ্ট্যটার উপর ভিত্তি করে আরোহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যে আরোহের মধ্যে এই বৈশিষ্ট্যটা উপস্থিত থাকে তাকে বলা হয় প্রকৃত আরোহ, আর যে আরোহের মধ্যে এই বৈশিষ্ট্যটা অনুপস্থিত থাকে তাকে বলা হয় অপ্রকৃত আরোহ। এবং তারপর আমরা প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করেছিলাম, যেমন বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক আরোহ। আর অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করেছি, পূর্ণ গণনামূলক বা পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। আজকে আমরা এই যে প্রকৃত আরোহের যে প্রথম আরোহ, বৈজ্ঞানিক আরোহ, সেই আরোহ নিয়ে আলোচনা করব। এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, আমরা বৈজ্ঞানিক আরোহ সংজ্ঞা ও উদাহরণ, একটি সংজ্ঞা দেয়া আছে স্ক্রিনে এবং একটি উদাহরণ দেয়া আছে। আমরা এই উদাহরণকে সাথে নিয়ে বৈজ্ঞানিক আরোহের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে তোমাদের কাছে বৈজ্ঞানিক আরোহের বিষয়টা অনেকটাই পরিষ্কার হবে আশা করা যায়। এখানে বলে রাখি যে আমরা এই যে আরোহ 6 প্রকার আরোহের কথা বলেছি এর আগে, আজকে এই প্রথম যে বৈজ্ঞানিক আরোহ সেই আরোহ নিয়ে আলোচনা করছি। পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা বাকি 6টি আরোহ নিয়েই আলোচনা করব, বাকি 5টি নিয়ে আজকে আমরা একটি করছি। তাহলে আমরা শুরু করি আজকের মূল আলোচনায়, যে বৈজ্ঞানিক আরোহ এবং এর সংজ্ঞাটা কি সেটা দেখে নিয়ে তারপরে উদাহরণটা দেখি। বলা হচ্ছে সংজ্ঞাতে যে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের সাহায্যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষের যুক্তিবাক্য স্থাপন করার মানসিক প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সংজ্ঞাটা দেওয়া আছে খুব সুন্দরভাবে। এই সংজ্ঞাটা বিভিন্ন যুক্তিবিদের বৈজ্ঞানিক আরোহ সম্পর্কিত যে ধারণা বা সংজ্ঞা, সমস্তগুলোকে একত্রিত করে সাধারণভাবে গ্রহণযোগ্য একটি সংজ্ঞাকে আমরা এখানে বার করিয়েছি। আমি আবার বলছি সংজ্ঞাটি, যে কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের সাহায্যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষের যুক্তিবাক্য স্থাপন করার মানসিক যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করেছি যে করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুনীল হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আমরা উদাহরণটিতে যাবার আগে এই যে সংজ্ঞাটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখো খেয়াল করে সংজ্ঞার ভেতরে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে একটু বাঁকা হরফে লেখা আছে, তোমরা খেয়াল করার চেষ্টা করো। যেমন কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে, তারপরে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এই শব্দটিকে বাঁকাভাবে লেখা। তারপরে আবার কি বলছি, ও কার্যকারণ নিয়ম, এটাকেও বাঁকা হরফে লেখা আছে। তারপরে কার্যকারণ নিয়মের সাহায্যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষক, এইটাও বাঁকা হরফে লেখা। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার মানসিক প্রক্রিয়া, এই মানসিক প্রক্রিয়াটাকেও আমরা বাঁকা হরফের মধ্যে রেখেছি। এর নির্দিষ্ট কিছু কারণ আছে। আসলে এই যে সংজ্ঞাটি আমরা আলোচনা করছি, এখানে যে বাঁকা হরফে যে শব্দ বা শব্দ সমূহ রয়েছে সেগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি বা বোঝার চেষ্টা করি, তাহলেই আমরা খুব সুন্দরভাবে বৈজ্ঞানিক আরোহের যথার্থ একটা আলোচনা করতে পারব। তাহলে আমরা শুরু করি।
বলা হচ্ছে যে কয়েকটি নিচের উদাহরণটার সাথে খেয়াল করে আমরা এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে। এখানে বিশিষ্ট দৃষ্টান্তগুলো কি? এই যে নিচের দৃষ্টান্তটা খেয়াল করো, উদাহরণটা খেয়াল করো যে করিম হয় মরণশীল, এটা হচ্ছে একটা বিশিষ্ট দৃষ্টান্ত। তারপরে রহিম হয় মরণশীল, এটা একটা বিশিষ্ট দৃষ্টান্ত। তারপরে সুনীল হয় মরণশীল, এটা একটা বিশিষ্ট দৃষ্টান্ত। এই যে বিশিষ্ট দৃষ্টান্ত এখানে আমরা তিনটা ব্যবহার করেছি। এই বিশিষ্ট দৃষ্টান্তগুলো ব্যবহার করে আমরা কি বলছি যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম। এইখানে এই যে বিশিষ্ট দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমরা একটা সার্বিক বাক্যকে সিদ্ধান্ত হিসেবে নিয়েছি যে অতএব সকল মানুষ হয় মরণশীল। এই বিশিষ্ট দৃষ্টান্ত থেকে সার্বিকে যাওয়ার জন্য আমাদেরকে বিজ্ঞানের দুটো মূল নীতি বলা যেতে পারে এগুলোকে, যেটা হচ্ছে একটা প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ নিয়ম। এই দুটো নিয়মের সাহায্য নিয়েই কিন্তু আমরা এই বিশিষ্ট দৃষ্টান্ত থেকে সার্বিক একটা বাক্যকে সিদ্ধান্ত হিসেবে নিয়েছি। তাহলে এখন আমরা একটু আলোচনা করে নেই যে এই যে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি জিনিসটা কি এবং কার্যকারণ নিয়মটা কি, যেগুলো আমরা এই প্রক্রিয়ার মধ্যে ব্যবহার করছি, বৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়াতে ব্যবহার করছি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কথাটা খুবই সহজ, তোমরা সকলেই জানো। প্রকৃতির নিয়মানুবর্তিত নীতিটা হচ্ছে যে আমরা আমাদের চারপাশের যে প্রকৃতির মাঝে বাস করি, আমাদের চারপাশের যে প্রকৃতিকে প্রতিনিয়ত দেখি বা পর্যবেক্ষণ করি, তাতে করে আমরা দেখি যে প্রকৃতি সবসময়ই একটা নিয়মের অধীন। আমরা দেখি সকালে প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, দিনের পরে রাত হচ্ছে, রাতের পরে দিন হচ্ছে। আমরা দেখছি যে প্রকৃতিতে মানুষ জন্মগ্রহণ করলে তারপরে একটা নির্দিষ্ট সময় পরে সে মৃত্যুবরণ করছে। এই যে এরকম অসংখ্য বিষয় আছে প্রকৃতির, যেগুলোকে আমরা প্রাকৃতিক বিষয় বলি। সেই প্রাকৃতিক বিষয়গুলো সবসময় একটা নিয়মের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই নিয়মের ব্যতিক্রম আমরা কখনোই দেখি না। তো এই যে প্রকৃতির এই যে নিয়ম মেনে চলা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে সহজ ভাষায় আমরা বলতে পারি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আর তারপরে বলছি কি আরেকটা সূত্র, বিজ্ঞানের আরেকটা মূলনীতি কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়ম জিনিসটা কি? কার্যকারণ নিয়মটা হচ্ছে এই যে আমরা খুব সহজভাবে যদি বলি তাহলে এইভাবে বলতে পারি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে, বা এইভাবেও বলতে পারি যে কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। সহজ ভাষায় এই যে দুটো শব্দ বললাম, বাক্য বললাম, এই বাক্যগুলোর মধ্যে আমরা পাবো কার্যকারণের সংজ্ঞা। কি বলছি যে প্রত্যেকটা কাজের পেছনে একটা কারণ বর্তমান থাকে। আবার আমরা আরেকভাবে বলতে পারি যে কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। এই পৃথিবীতে আমরা যদি খেয়াল করে দেখি, প্রত্যেকটা কাজের পেছনে দেখবা নির্দিষ্ট একটা কারণ বর্তমান। কারণ ছাড়া কোনো কিছুই পৃথিবীতে ঘটে না। এই দুইটা মূলনীতি, এই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতি, এই দুইটা নীতি আমরা এই বৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়ার মধ্যে ব্যবহার করছি। এবং ব্যবহার করছি বলেই মাত্র ৩ জন মানুষের দৃষ্টান্ত আমরা এখানে দেখো ব্যবহার করছি। ৩ জন মানুষের উদাহরণ দিচ্ছি যে করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুনীল হয় মরণশীল। কয়জন মানুষের কথা বললাম? ৩ জন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কি বলছি? অতএব সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ মানে পৃথিবীর সমস্ত মানুষ। ধরা যাক পৃথিবীতে ৭০০ কোটি মানুষ আছে বা ৬৫০ কোটি মানুষ আছে, তাহলে ৩ জন মানুষ থেকে আমরা চলে যাচ্ছি একেবারে ৬০০ ৬৫০ কোটি মানুষে। এইটা যাওয়ার পিছনে যে শক্তিটা কাজ করে আমাদের, সেটাই হচ্ছে বিজ্ঞানের মূলনীতি। যে দুইটা নীতির কথা বলছি আমরা, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নীতি। এই নীতির ভিত্তিতেই আমরা মাত্র ৩ জন মানুষের মৃত্যু থেকে সকল মানুষের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পারি। আমরা কিন্তু বলছি, দেখো খেয়াল করে, যে করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুনীল হয় মরণশীল। এই তিনটা বিশিষ্ট দৃষ্টান্তই আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রাপ্ত। আমরা কিন্তু এই বাক্যগুলোকে যাচাই বাছাই করে, অভিজ্ঞতায় প্রাপ্ত হয়ে, সত্যতা যাচাই করে এখানে ব্যবহার করছি। মাত্র ৩টে মানুষের মৃত্যু আমাদের পক্ষে দেখা সম্ভব, আমাদের পক্ষে জানা সম্ভব কোনো না কোনোভাবে। এর জন্য আমরা এই বাক্যগুলোর সত্যতা যাচাইয়ের জন্য আমরা নিরীক্ষণ এবং পরীক্ষণ নামক দুটো ভিন্ন ভিন্ন পদ্ধতির সাহায্য নিই। তোমরা প্রথম বর্ষে নিশ্চয়ই পড়েছো, মনে আছে। আর সিদ্ধান্তের জিনিস বাক্যটা খেয়াল করো যে অতএব সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ মরণশীল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমার একার পক্ষে বোঝা সম্ভব না, কিন্তু আমি এটা অনুমান করছি। অনুমান করছি কিসের ভিত্তিতে? ওই যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়মের ভিত্তিতে। কারণ যেহেতু প্রকৃতিতে আমরা জানি মানুষ জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করবেই, সেই
যুক্তিতেই আমরা বলে দিতে পারি যে যেহেতু মানুষ জন্মগ্রহণ করছে সেহেতু এক সময় মানুষ মৃত্যুবরণ করবেই। এইটা একটা যুক্তি, যার মাধ্যমে আমরা যুক্তিবাক্য যে সিদ্ধান্তের যে যুক্তিবাক্যটা, সেই যুক্তিবাক্যটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করতে পারি বা এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারি। তারপরে বলছি কি, আরেকটি সূত্র ব্যবহার করছি, কার্যকারণ নিয়ম। যেহেতু মানুষ যদি জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, এটা নিশ্চিত হওয়া গেল। এখন মানুষ তার এমনি এমনি মরবে না, নিশ্চয়ই সেই মৃত্যুর পিছনে একটা কারণ থাকে। দেখো আমরা খেয়াল করে দেখি, যদি আমরা প্রত্যেকটা মানুষেরই মৃত্যুর একটা কারণ থাকে। কেউ রোগ শোকে মৃত্যুবরণ করছে, কেউ দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, বা কেউ কাউকে কেউ মেরে ফেলছে, বা কেউ সাপের দংশনে মৃত্যুবরণ করছে। এরকম অসংখ্য কারণ আমরা খুঁজলে পাবো মানুষের মৃত্যু। অর্থাৎ কোনো মৃত্যুই কারণ ছাড়া ঘটে না, প্রত্যেকটা মৃত্যুর পিছনেই একটা না একটা কারণ বর্তমান। তাহলে এই রকম এই বিজ্ঞানের এই মূল নীতি দুটোর ভিত্তিতেই আমরা একটা সার্বিক বাক্যকে সিদ্ধান্ত হিসেবে পাচ্ছি, যেই বাক্যটা আমরা আমাদের কাছে অজানা, কিন্তু আমরা অনুমান করে এটাকে নিশ্চিত হিসেবে দাবি করছি যে অতএব সকল মানুষ হয় মরণশীল। কিন্তু সকল মানুষের মৃত্যু আমার পক্ষে দেখা সম্ভব নয় একার পক্ষে। এই হচ্ছে দুইটা মূলনীতির প্রয়োগ। তারপরে আমরা সংজ্ঞাটাতে আবার চলে যাই, যে প্রকৃতির নিয়মাবর্তের নীতি ও কার্যকারণ নিয়মের সাহায্যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এই যে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য জিনিসটা কি, তোমরা আমরা যে যুক্তিবাক্য আলোচনা করছি প্রথম বর্ষে, সেখানে খেয়াল করার চেষ্টা করো যে পরিমাণের উপর ভিত্তি করে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, বিশেষ এবং সার্বিক। তাহলে এখানে সার্বিক মানে হচ্ছে যেটা পরিমাণগতভাবে বেশি, আর বিশেষ মানে যেটা পরিমাণগতভাবে কম বা একক। একটি একক কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে তখন সেটা বিশেষ, আর যখন সামগ্রিকভাবে সকল ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে সার্বিক। তাহলে এখানে আমরা দেখো খেয়াল করে উদাহরণটা, যে করিম হয় মরণশীল, এটা একটা বিশেষ যুক্তিবাক্য। রহিম হয় মরণশীল, এটাও একটা বিশেষ যুক্তিবাক্য। সুনীল হয় মরণশীল, এটাও একটা বিশেষ যুক্তিবাক্য। তারপরে সিদ্ধান্তটাতে আমরা বলছি অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, অর্থাৎ এখানে সকল মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে। আমি যদি সকল কথাটা নাও ব্যবহার করি, আমি যদি বলি শুধু যে এইভাবে যে অতএব মানুষ হয় মরণশীল, তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি মানুষ বলতে সকল মানুষকেই বুঝি। তাহলে এই যে মানুষ বলতে সকল মানুষ, এই সকল মানেই হচ্ছে সার্বিক। তাইলে আমরা সিদ্ধান্তে একটা সার্বিক বাক্যকে স্থাপন করি। তারপরে আবার কি বলছে, শুধু সার্বিক না, সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। এবার তাহলে আমরা সংশ্লেষক জিনিসটাকে একটু বুঝি। আবারও এই প্রথম বর্ষের যুক্তিবাক্যের ক্লাসে একটু ফিরে যেতে হবে, যে তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটি হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য, একটি হচ্ছে বিশ্লেষক যুক্তিবাক্য। সংশ্লেষক যুক্তিবাক্য কাকে বলে? যখন কোনো যুক্তিবাক্যে একটি নতুন তথ্য প্রদান করা হয়। একটি যুক্তিবাক্যে যে দুটি পদ থাকে, উদ্দেশ্যপদ এবং বিধেয় পদ, তখন এই উদ্দেশ্যপদ সম্পর্কে বিধেয় পদে একটি নতুন তথ্য প্রকাশ করা হয়। নতুন তথ্যটা কিসের ভিত্তিতে? যে আমরা ওই উদ্দেশ্য বা বিধেয় পদের যে যাত্রার্থ, এই যাত্রার্থের অতিরিক্ত কোনো একটা বিষয়কে যখন আমরা প্রকাশ করি, সেটা কি বলা হচ্ছে? সংশ্লেষক। যেমন এখানে খেয়াল করে দেখো, আমরা সকল সিদ্ধান্তটাতে খেয়াল করো যে অতএব সকল মানুষ হয় মরণশীল বলছি। এই সকল মানুষ হয় মরণশীল, এখানে মানুষ পদ সম্পর্কে বলা হচ্ছে। মানুষ সম্পর্কে কি বলা হচ্ছে? মানুষ হচ্ছে মরণশীল। তাহলে আমরা মানুষের যাত্রার্থ হিসেবে জানি জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু এখানে বলা হচ্ছে মানুষ হয় মরণশীল। তার মানে এখানে এই মরণশীল এই বিষয়টা মানুষের যাত্রার্থের সাথে সম্পর্কিত বটে, কিন্তু যাত্রার্থের অংশ নয়, যাত্রার্থের অতিরিক্ত একটা বিষয়ের কথা বলা হচ্ছে। অর্থাৎ অতিরিক্ত একটা তথ্য আমরা পাচ্ছি এই বিধেয় পদে মানুষ সম্পর্কে। এই জন্যই এই বাক্যটাকে বলা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্য। তাহলে এদিকে পরিমাণগতভাবে সার্বিক এবং তাৎপর্যগতভাবে এটা হচ্ছে সংশ্লেষক। সেই কারণেই বলা হচ্ছে যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার মানসিক প্রক্রিয়া। এই মানসিক কথাটাতে আমি জোর দিচ্ছি। মানসিক মানে কি বলছি কেন? আমরা এই পুরো সমগ্র জিনিসটাকেই আমরা আমাদের ধারণার জগতের মধ্য দিয়ে কাজটা করছি, আমাদের চিন্তা দিয়ে, চেতনা দিয়ে কাজটা করছি।
আমরা কিন্তু সত্যি সত্যি সকল মানুষকে জড়ো করে এনে তার মৃত্যু অবলোকন করার চেষ্টা করছি না, আমরা অনুমান করছি। অর্থাৎ আমরা আমাদের চিন্তার মধ্য দিয়ে কাজটা করছি, আমাদের ধারণার মধ্য দিয়ে কাজটা করছি, আমাদের মনে মনে কাজটা করছি আমরা। সেই কারণেই এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মানসিক। তাহলে মোটামুটিভাবে আমরা সংজ্ঞাটাকে আরেকটু বিশ্লেষণ করে পরিষ্কার হওয়া গেল। আবার আমি যদি সংজ্ঞাটাকে একটু বলি, কয়েকটি বিশিষ্ট দৃষ্টান্তের অভিজ্ঞতার উপর নির্ভর করে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ নিয়মের সাহায্যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করার মানসিক প্রক্রিয়াকে বৈজ্ঞানিক আরোহ বলে। যেমন করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুনীল হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আশা করছি যে এখানে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। কি কি আমি আরেকটু শব্দগুলোর সাথে একটু আবার তোমাদের পরিচয় করিয়ে দিই। যে এই যে বিশিষ্ট দৃষ্টান্ত, মানে এই যে উদাহরণে যে দৃষ্টান্তগুলোর কথা বলা হচ্ছে, করিম হয় মরণশীল, রহিম হয় মরণশীল, সুনীল হয় মরণশীল, এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিশিষ্ট দৃষ্টান্ত। এবং এই দৃষ্টান্তগুলো কি বলছে, অভিজ্ঞতার উপর নির্ভর করে। মানে কি, মানে এই দৃষ্টান্তগুলো আমরা বাস্তবে এর সত্যতা যাচাই করেছি, অর্থাৎ আমরা বাস্তব জীবনে জেনেছি যে এই লোকগুলো মরণশীল, মারা গেছে। তারপরে আমরা বিজ্ঞানের দুটা মূলনীতিকে এখানে প্রয়োগ করছি। সেই মূলনীতি দুটো কি, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নিয়ম। আমি একটু আগেই প্রকৃতির নিয়মানুবর্তিত নীতিটা কি বা কাকে বলে এবং কার্যকারণ নিয়মের ব্যাখ্যাটা তোমাদেরকে দিয়েছি খুব সংক্ষিপ্তভাবে, এবং আশা করছি যে খুব সহজভাবেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি যে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি মানে প্রকৃতি যে নিয়মের অধীন সেই কথাটাই বলা হচ্ছে। আর কার্যকারণ নিয়ম মানে হচ্ছে কারণ ছাড়া কোনো কার্য ঘটে না, বা প্রত্যেকটা কাজের পেছনে একটা কারণ থাকে, এইটাই হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে এই দুইটা মূলনীতির উপর সাহায্যে একটি সাধারণ বা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, আমরা যে যুক্তিবাক্যটা সিদ্ধান্তে পাচ্ছি, অতএব সকল মানুষ হয় মরণশীল, এই বাক্যটাকে আমরা বলছি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য। সার্বিক বলছি পরিমাণগতভাবে, আর সংশ্লেষক বলছি এর তাৎপর্যগত বিশ্লেষণের কারণে। তারপরে টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলছি এটা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়া। কেন মানসিক প্রক্রিয়া সেটাও আমরা বললাম যে আমাদের চেতনার জগতের মধ্য দিয়ে যখন আমরা এই বিষয়টাকে অনুধাবন করি বা ধারণা করি বা অনুমান করি, সেই কারণে এটিকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া। তাহলে আশা করছি তোমরা এই উদাহরণটার সাহায্য নিয়ে এই সংজ্ঞাটাকে যদি পাশাপাশি রেখে তোমরা একটু বোঝবার চেষ্টা করো আর আমার কথাগুলো শোনো, তাহলে খুব পরিষ্কারভাবে তোমাদের বৈজ্ঞানিক আরোহের সম্পর্কে একটা সুনিশ্চিত ধারণা হবে। এখন আমরা এই বৈজ্ঞানিক আরোহের কয়েকটা বৈশিষ্ট্য, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য শিরোনামে দেয়া আছে। আর এই বৈশিষ্ট্যের মধ্যে আমি অনেক বৈশিষ্ট্য আছে, তার ভিতরে আমি মোটামুটি গুরুত্বপূর্ণ যে কয়েকটা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো যে বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটাতেই আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি, তোমরা কিন্তু এই শব্দগুলোর সাথে আগে থেকেই পরিচিত হয়ে গেছো অলরেডি। কারণ আমরা সংজ্ঞাটাকে বিশ্লেষণ করার সময় যখন আলোচনাটা করি, তখন যেই আলোচনাগুলো করেছি যেই বিষয়গুলোকে নিয়ে, সেই বিষয়গুলোই কিন্তু বৈশিষ্ট্য। আমরা আরেকবার বৈশিষ্ট্যগুলো মধ্য দিয়ে সংজ্ঞাটাকেই বিশ্লেষণ করতে পারি। এক নম্বর বৈশিষ্ট্য যদি ধরি, কি বলছে যে স্ক্রিনে খেয়াল করো যে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয়। আমরা এর আগেই জেনেছি যে বৈজ্ঞানিক আরোহে যে আমরা সিদ্ধান্তটা নেই, অতএব সকল মানুষ হয় মরণশীল, উদাহরণটা খেয়াল করার চেষ্টা করো। সেখানে আমরা কি বলছিলাম যে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করি। কেন সার্বিক? পরিমাণগতভাবে সার্বিক, যেহেতু সকল মানুষের কথা বলা হচ্ছে। আর সংশ্লেষক বলা হচ্ছে কারণ এখানে মানুষ পদের জাত্যার্থের অতিরিক্ত একটা বিষয়কে উপস্থাপন করা হচ্ছে, একটা নতুন তথ্য দেওয়া হচ্ছে, সেই কারণে এই বাক্যটাকে বলা হচ্ছে, যুক্তিবাক্যটাকে বলা হচ্ছে সংশ্লেষক। তাহলে সর্বোপরি আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে কি করছি, একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করি। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে বৈজ্ঞানিক আরোহের প্রাণ তথা আরোহমূলক লম্ফ এই বৈশিষ্ট্যটি উপস্থিত থাকে। এই যে আরোহের প্রাণ, যে আরোহমূলক লম্ফ, এই বৈশিষ্ট্যটা কেমনভাবে উপস্থিত থাকে, আমরা যদি উদাহরণটাকে আবার একটু খেয়াল করার চেষ্টা করি। উদাহরণটাতে কি বলছিলাম যে বিশিষ্ট দৃষ্টান্ত নিচ্ছিলাম কয়টা, তিনটা। করিম হয় মরণশীল, শফিক হয় মরণশীল,
সুনীল হয় মরণশীল। আর সিদ্ধান্ত নেওয়ার সময় বলছি অতএব সকল মানুষ হয় মরণশীল। এই যে ৩ জন মানুষের মৃত্যু পর্যবেক্ষণ করে আমি সকল মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছি। এই যে অল্প থেকে বেশিতে চলে যাওয়া, এই যে ৩ জন থেকে সকলে চলে যাওয়া বা এই যে জানা থেকে অজানায় যাওয়া, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। এই লম্ফ মানে তোমরা কি জানো? লাফ দেয়া, তাই না? আমরা এর আগে স্কুলে কলেজে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ এই খেলাগুলো খেলেছি না? তো এখানেও এই যে আরোহমূলক লম্ফ মানে আরোহের যে লাফ দেয়া, এখানে এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ ৩ জন মানুষ থেকে সকল মানুষে চলে যাচ্ছি, অল্প থেকে বেশিতে গমন করছি বা জানা থেকে অজানায় যাচ্ছি। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। এবং এই আরোহমূলক লম্ফটাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে কারণে এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে আরোহের প্রাণ। তাইলে বৈজ্ঞানিক আরোহের মধ্যে এই বৈশিষ্ট্যটা অবশ্যই উপস্থিত থাকে, কারণ এটি একটি প্রকৃত আরোহ। আমরা আলোচনা করেছিলাম এর আগে যে প্রকৃত আরোহ মানে কি, যেই আরোহের ভিতরে আরোহমূলক লম্ফ বৈশিষ্ট্যটা উপস্থিত থাকে। এই বৈজ্ঞানিক আরোহ ছাড়াও আরও দুটো আরোহ আছে, যে আরোহগুলোর ভিতরে এই আরোহমূলক লম্ফ বৈশিষ্ট্যটা উপস্থিত। আমরা এই প্রকৃত আরোহের প্রথম যে অংশ বৈজ্ঞানিক আরোহ, সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে এর দ্বিতীয় বৈশিষ্ট্যটা আমরা জানলাম যে বৈজ্ঞানিক আরোহের যে প্রাণ তথা আরোহমূলক লম্ফ, এই বৈশিষ্ট্যটা উপস্থিত থাকে। তৃতীয় যে বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ নিয়ম এর যথার্থ প্রয়োগ করা হয়। এই যে আবার সেই বিজ্ঞানের যেটা মূল নীতি চলে আসলো, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নিয়ম। আমি এর আগেও আলোচনা করেছি, বলেছি তোমাদেরকে যে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি জিনিসটা কি, যে প্রকৃতি যে নিয়মের অধীন, এই নিয়মের ব্যতিক্রম আমরা কখনোই দেখি না। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, এরকম যে প্রকৃতির যে নিয়মগুলো প্রতিনিয়ত আমরা দেখি, এই নিয়মগুলোকে মিলেই এগুলোকেই ব্যাখ্যা করার সময় বলা হচ্ছে, এই নিয়মটাকেই বলা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি। যেহেতু এই নিয়মের ব্যতিক্রম আমরা কখনো দেখি নাই, সেই কারণেই এই বিষয়টা একটা নীতির পর্যায়ে পৌঁছে গেছে। সেটারই আমরা নাম দিচ্ছি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। আর কার্যকারণ নিয়মের কথা কি বলছিলাম, যে প্রত্যেকটা কাজের পেছনে একটা কারণ বর্তমান থাকে, বা কারণ ছাড়া কোনো কার্য পৃথিবীতে ঘটে না। তাহলে এই দুইটা মূলনীতি আমরা কিভাবে প্রয়োগ করি, আমরা এর আগে তোমাদেরকে বলেছি। এই যে ৩ জন মানুষের মৃত্যু দেখে আমি সকল মানুষের সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছি, এইটা নেওয়ার সাহসটা আমি পাচ্ছি এই দুইটা সূত্র প্রয়োগ করার মধ্য দিয়ে। প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নিয়মের যথার্থ প্রয়োগ করি বলেই মাত্র ৩ জন মানুষের মৃত্যু বা ৩টি বিশিষ্ট দৃষ্টান্তের উপর ভিত্তি করে আমি একটা সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য সিদ্ধান্ত হিসেবে নিতে পারি বৈজ্ঞানিক আরোহে। তারপরে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি বৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে, সেটি হচ্ছে বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত হয়। আমরা জানি যে যুক্তিবিদ্যার কাজটাই হচ্ছে অনুমানের, আর অনুমান মানেই হচ্ছে সেটা সবসময় যে নিশ্চিত জ্ঞান দিবে তা না, কখনো সেটা সম্ভাব্য জ্ঞানও দিতে পারে, অর্থাৎ সত্যি হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে বৈজ্ঞানিক আরোহের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা আমরা নিশ্চিত জ্ঞান পেতে পারি বলে মনে করছি। এর পেছনে যুক্তি হচ্ছে, যেহেতু এখানে বিজ্ঞানের দুটা মূল নীতি আমরা প্রয়োগ করি, প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি এবং কার্যকারণ নিয়ম, এবং এই কারণেই আমরা বলতে পারি যে এই বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা সবসময় নিশ্চিত সত্য দান করে আমাদের। তাহলে মোটামুটিভাবে আমরা আজকে বৈজ্ঞানিক আরোহের সম্পর্কে এর উদাহরণ জানলাম, এর সংজ্ঞা জানলাম, এবং এর গুরুত্বপূর্ণ যে কয়েকটি বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আশা করছি যে প্রকৃত আরোহের যে আরেকটি ভাগ আছে অবৈজ্ঞানিক আরোহ, সেই আরোহ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভেচ্ছা।